ছোটবেলার সেই পিটার র্যাবিটের কথা মনে আছে? হ্যাঁ, সেই মিষ্টি একটা খরগোশ। কিন্তু আজ আমরা এই এক্সপ্লেনারে এমন কিছু বিষয় উন্মোচন করতে যাচ্ছি যা জানলে রীতিমতো চমকে যেতে হয়। আপাত দৃষ্টিতে শিশুদের জন্য লেখা একদমই সাধারণ একটা গল্পের ভেতরে যে কতটা জটিল আর গভীর মনস্তাত্ত্বিক স্তর লুকিয়ে থাকতে পারে, আজ আমরা সেটাই দেখব। আচ্ছা, চলুন একদম গভীরে ঝোঁকা যাক। পিটার র্যাবিট কি আসলেই ভিক্টোরিয়ান যুগের একজন নীরব বিদ্রোহী চরিত্র ছিল? পরিচিত এই মিষ্টি গল্পটি আসলে অত্যন্ত সুকৌশলে তৎকালীন কঠোর ভিক্টোরিয়ান নৈতিকতা আর নিয়মকানুনগুলোকে চ্যালেঞ্জ করেছিল। কিভাবে ছোট্ট একটা খরগোশ সমাজে প্রচলিত নিয়ম ভেঙে স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছিল, তা নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত 4টি ধাপে পুরো বিষয়টা বুঝব। 1. মিষ্টি খরগোশের পেছনের গল্প। 2. একটি চরমপন্থী বা র্যাডিক্যাল গল্প। 3. দৃষ্টিকোণ বা পার্সপেক্টিভের ক্ষমতা। এবং 4. কিভাবে একটি খরগোশ সাম্রাজ্যের সূচনা হল। তো চলুন শুরু করি আমাদের প্রথম পর্ব দিয়ে, মিষ্টি খরগোশের বাইরে ঠিক কিভাবে একটি ক্লাসিকের জন্ম হল। বেট্রিস পটারের এই অমর সৃষ্টির শুরুর গল্পটা কিন্তু বেশ চমকপ্রদ। 1893 সালের কথা। 5 বছর বয়সে এক অসুস্থ বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য স্রেফ একটা ছবিসহ চিঠি লেখা হয়েছিল। ব্যাস, এতটুকুই। এরপর একাধিক প্রকাশকের কাছে গিয়েও জুটল শুধু প্রত্যাখ্যান। শেষমেশ 1901 সালে পটার নিজের উদ্যোগেই মাত্র 250 কপির ছোট্ট একটা সংশোধন ছাপান। আর তার ঠিক পরের বছর মানে 1902 সালে ফ্রেডেরিক ওয়ার্ন অ্যান্ড কোংয়ের মাধ্যমে এর বাণিজ্যিক প্রকাশনা শুরু হয়। আর সত্যি বলতে এরপর গল্পটার মোড় পুরোপুরি ঘুরে যায়। 45 মিলিয়ন, মানে 4.5 কোটি। বিশ্বজুড়ে এ পর্যন্ত ঠিক এই পরিমাণ কপি বিক্রি হয়েছে বইটির। জাস্ট ভাবুন সংখ্যাটা। শুধু তাই নয়, গল্পটি 36টি ভিন্ন ভাষায় অনুবাদও করা হয়েছে। ইতিহাসে এত বেশি বিক্রি হওয়া বই খুব কমই আছে। একটা সাধারণ চিঠি থেকে এমন বিশ্বজয়ী গল্পে পরিণত হওয়ার ঘটনা আসলেই অভাবনীয়, তাই না? এবার আমরা যাব দ্বিতীয় অংশে, যেখানে আমরা দেখব কিভাবে এটি আসলে একটি চরমপন্থী গল্প, যা ভিক্টোরিয়ান রীতিনীতিকে রীতিমতো ভেঙে গুড়িয়ে দিয়েছিল। তো এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো পটারের লেখার ধরন। মানে বাচ্চাদের একটা বইয়ের শুরুতেই এমন নির্মম আর ভয়ঙ্কর বাস্তবতার কথা তুলে ধরা হয়েছে, যা সাধারণত কেউ কল্পনাই করতে পারে না। মিস্টার ম্যাকগ্রেগরের বাগানে পিটারের বাবার অনাকাঙ্ক্ষিত পরিণতি আর তাকে আস্ত একটা পাই বা পিঠার ভেতরে পুড়ে ফেলার এই বিষয়টা গল্পের শুরুতে এটা পাঠকদের জন্য একটা চরম সতর্কবাণী হিসেবে কাজ করে। পিটারের সেই বিখ্যাত নীল জ্যাকেট আর পিতলের বোতামগুলোর কথা নিশ্চয়ই মনে আছে। এগুলো কিন্তু স্রেফ কোনো পোশাক নয়, বরং একটা দারুণ রূপক। এগুলো মূলত ভিক্টোরিয়ান যুগের কঠোর সামাজিক রীতিনীতি আর বাধ্যবাধকতার প্রতীক, ঠিক যেন সেকালের নারীদের পরা ওই অস্বস্তিকর কর্সেটগুলোর মতো। পিটার যখন ম্যাকগ্রেগরের বাগানে দৌড়াতে গিয়ে তার এই জ্যাকেটটা হারিয়ে ফেলে, তখন সেটা মূলত প্রথাগত নিয়ম ভেঙে প্রাকৃতিক আর বন্য স্বাধীনতার দিকে ফিরে যাওয়ারই একটা পরিষ্কার ইঙ্গিত দেয়। গবেষকরা কিন্তু এখানে দারুণ ইন্টারেস্টিং একটা বৈপরীত্য খুঁজে পেয়েছেন। গল্পের লিখিত রূপ বা টেক্সট যেখানে 95% বর্ণনামূলক এবং ভিক্টোরিয়ান নিয়মকানুনের পক্ষে কথা বলে, সেখানে ছবি বা ভিজুয়াল অংশগুলো সম্পূর্ণ ভিন্ন একটা গল্প বলছে। ছবিগুলোর মাধ্যমে অত্যন্ত সুকৌশলে ওই বিদ্রোহী খরগোশটির প্রতি একটা গভীর সহানুভূতি তৈরি করা হয়েছে। মানে ব্যাপারটা দাঁড়ালো, শব্দগুলো আপনাকে নিয়ম শেখাচ্ছে, কিন্তু ছবিগুলো আপনাকে নিয়ম ভাঙতে উৎসাহিত দিচ্ছে। আমাদের আলোচনার তৃতীয় বিষয় হল দৃষ্টিকোণ বা পার্সপেক্টিভের ক্ষমতা এবং ভিজুয়াল সহানুভূতির পেছনে বিজ্ঞান। একাডেমিক ভাষায় ক্রিস আর ভ্যান লিউয়েনের একটা থিওরি আছে, ভিজুয়াল সোশ্যাল সেমিওটিক্স বা চাক্ষুষ সামাজিক সংকেতবিদ্যা। সহজ কথায় বলতে গেলে এটা হলো এমন একটা ফ্রেমওয়ার্ক যা দিয়ে বোঝা যায় একটা ছবি ঠিক কিভাবে দর্শকের সাথে সম্পর্ক তৈরি করে। ছবির অ্যাঙ্গেল, দূরত্ব আর দৃষ্টি বিনিময়ের মাধ্যমে কিভাবে চরিত্র আর দর্শকের মধ্যে মানসিক সংযোগ তৈরি হয়, পটার ঠিক এই বিজ্ঞানটাই নিখুঁতভাবে ব্যবহার করেছিলেন। আর এভাবেই তিনি মূল চরিত্রের প্রতি পাঠকের একটা গভীর টান তৈরি করেন। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে ফুটে উঠেছে একটি ডিমান্ড ইমেজের এই উদাহরণে। খেয়াল করুন, এখানে মিসেস র্যাবিট সরাসরি দর্শকের দিকে তাকিয়ে আছেন, যেন দর্শককেও গল্পের ভেতরে আমন্ত্রণ জানাচ্ছেন। কিন্তু অন্যদিকে পিটারের মুখ দেখাই যাচ্ছে না, কেবল পেছনের অংশটুকু দেখা যাচ্ছে।
এই ভিজুয়াল রূপক প্রমাণ করে যে পিটার তার অন্য ভাই বোনদের মতো বাধ্য নয়, তার বিদ্রোহী স্বভাবটা পরিবারের অন্যদের চেয়ে একদমই আলাদা। পরিসংখ্যানগুলো শুনলে অবাক হবেন। বইটির 81.3% ছবি আই লেভেল বা চোখের সমান্তরাল কোণ থেকে আঁকা, আর 81.2% ছবি ফ্রন্টাল বা একদম সামনের দিক থেকে আঁকা। এর মানে কি দাঁড়ায়? এর ফলে দর্শক বা পাঠক মানসিকভাবে খরগোশগুলোর সমান শারীরিক উচ্চতায় নেমে আসে। চরিত্র আর পাঠকের মধ্যে কোনো ক্ষমতার পার্থক্য বা পাওয়ার গ্যাপ থাকে না। আর ঠিক এই কারণে পিটারের প্রতি আমাদের একটা স্বতঃস্ফূর্ত সহানুভূতি আর একাত্মতা তৈরি হয়। এখন সবচেয়ে দারুণ যে বিষয়টা খেয়াল করার মতো তা হলো অবলিক অ্যাঙ্গেল আর মিডল ডিস্টেন্স শটের ব্যবহার। মিস্টার ম্যাকগ্রেগরের জুতোটিকে যেভাবে ফ্রেমে রাখা হয়েছে তা দর্শককে সরাসরি বিপদের মুখে থাকা এক ক্ষুদ্র প্রাণের শারীরিক অবস্থানে দাঁড় করিয়ে দেয়। একটা ছোট্ট খরগোশের দৃষ্টিকোণ থেকে এই দৈত্যাকার বুট জুতোটা যে কতটা ভয়াবহ আর হুমকি স্বরূপ হতে পারে সেটা এই ফ্রেমের মাধ্যমে একদম সরাসরি ফিল করা যায়। একেই মূলত বলা হয় ভিজুয়াল ফোকাসিং বা চাক্ষুষ কেন্দ্রীকরণ। পটার অত্যন্ত মাস্টারমাইন্ডের মতো এই দৃষ্টিকোণ পরিবর্তন করেছেন, যার ফলে পাঠক পুরোটা সময় বিপদের ওই চরম মুহূর্তে পিটারের চোখ দিয়েই মিস্টার ম্যাকগ্রেগরকে দেখতে পায়। দৈত্যের মতো বিশাল আর বিপজ্জনক একজন মানুষের সামনে ছোট্ট একটা প্রাণীর যে চরম অসহায়ত্ব, সেটা পাঠকের মনে ভীষণভাবে দাগ কেটে যায়। এবার আমরা আসব আমাদের শেষ ভাগে, কিভাবে এই অভিনব কৌশলগুলোর হাত ধরে একটা বিশাল খরগোশ সাম্রাজ্যের সূচনা হল আর জন্ম নিল প্রথম লাইসেন্সকৃত চরিত্রের। 1903 সালটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা মাইলফলক, কারণ ঠিক এই বছরেই বিট্রিক্স পটার সর্বপ্রথম একটি লাইসেন্সকৃত চরিত্র হিসেবে পিটার র্যাবিটের সফট টয় বা পুতুলের পেটেন্ট গ্রহণ করেন। জাস্ট এই একটা ঘটনাই প্রমাণ করে দেয় যে তিনি শুধু একজন অসাধারণ শিল্পী ছিলেন না, বরং তিনি ছিলেন তার সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা একজন দূরদর্শী বিজনেস আইকন। বিট্রিক্স পটারের এই সাম্রাজ্যের বিস্তৃতি দেখলে সত্যি মুগ্ধ হতে হয়। তিনি শুধু পেটেন্ট করা পুতুলই তৈরি করেননি, একটা আনপাবলিশড পিটার র্যাবিট বোর্ড গেমেরও ডিজাইন করেছিলেন। বাচ্চাদের ঘরের জন্য তৈরি করেছিলেন লাইসেন্সপ্রাপ্ত ওয়ালপেপার। তবে সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? যে কোনো পণ্যের ক্ষেত্রে তিনি একদম কঠোরভাবে নিজের সৃজনশীল নিয়ন্ত্রণ বা ক্রিয়েটিভ কন্ট্রোল বজায় রাখতেন। কোন পণ্যটা দেখতে ঠিক কেমন হবে তা তার নিখুঁত অনুমোদনের পরেই নির্ধারিত হতো। নিজের সৃষ্টির প্রতি তার এই কড়া নিয়ন্ত্রণের একটা দুর্দান্ত প্রমাণ হল 1938 সালের একটা ঘটনা। সে বছর স্বয়ং ওয়াল্ট ডিজনি পিটার র্যাবিটকে নিয়ে একটা অ্যানিমেশন তৈরির প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু বিট্রিক্স পটার সোজা সাপটা সেটা প্রত্যাখ্যান করেন। তিনি মনে করতেন কার্টুনের এই চলমান চিত্র তার নিজের হাতে আঁকা ছবির যে প্রকৃত জাদু আর সূক্ষ্মতা সেটা কখনোই ফুটিয়ে তুলতে পারবে না। নিজের সৃষ্টির স্বকীয়তা রক্ষায় একজন ক্রিয়েটরের এমন জেদ সত্যি অবিস্মরণীয়। আজকের এই এক্সপ্লেইনারের একদম শেষে এসে একটা গভীর প্রশ্ন আপনাদের ভাবনার জন্য রেখে যাচ্ছি। একটা গল্পের আসল জিনিয়াস বা শ্রেষ্ঠত্ব আসলে কোথায় লুকিয়ে থাকে? সেই নিয়মের বেড়াজালে যা শব্দগুলো জোর করে আমাদের ওপর চাপিয়ে দেয়, নাকি সে গোপন বিদ্রোহে যা ছবিগুলো নীরবে আমাদের মনে উস্কে দেয়? পিটার র্যাবিটের এই যে দ্বৈত সত্তা, এটাই কিন্তু শৈশবের এই ক্লাসিক গল্পটার প্রতি আমাদের মনে সম্পূর্ণ নতুন আর গভীর এক সম্মানের জন্ম দেয়।